কথাগুলো বলতে ফারিয়ার একটু দেরি হলেও নিজের হাতে থাকা অ্যাসিড ছুঁড়ে মারতে একটুও দেরি হয়নি। অ্যাসিড মুখে এসে পড়ার সাথে সাথে শাহরিয়া লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসলো এবং সে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলো, কিন্তু ফারিয়ার চিহ্নটুকুও পায়নি। অতঃপর শাহরিয়া বেশ বুঝতে পারলো যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। পাশে থাকা গ্লাস ভর্তি পানি এক নিমিষে ডক করে খেয়ে ফেললো শাহরিয়া এবং বুকে হাত দিয়ে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। হঠাৎই শাহরিয়ার কানে সুমধুর কণ্ঠে আজান ভেসে আসলো। আজান শেষ হওয়ার পরপর শাহরিয়া আর দেরি করল না। দ্রুত অজু করে নামাজ আদায় করে মোনাজাতে চোখের অশ্রু বাদ ছেড়ে শুধু এক কথাই বলেছিল, আল্লাহ, তুমি পথ ভ্রষ্টদের সঠিক পথ দেখাও এবং সবাইকে হেদায়েত দান করো। সকালবেলা ছাদের এক পাশে দাঁড়িয়ে আশপাশটা ভালো করে দেখছিল শাহরিয়া। পাশে বিদ্যমান সুন্দর ফুল ও ফুলের সুবাস তাকে মুগ্ধ করছিল, আবার তার মধ্যে ফুরফুরে বাতাস যা শাহরিয়ারের মনকে বারবার অজানা আনন্দে ভরে তুলছে। হঠাৎ শাহরিয়া বুঝতে পারল তার পেছন থেকে কেউ একজন গলা ফাটিয়ে চিৎকার করছে। শাহরিয়া পেছনে ফিরে দেখল এটা নীলা। আপনি এভাবে চিৎকার করছেন কেন? চিৎকার কি ছাদে করছি? আপনি ছাদে কেন এসেছেন? ছাদে আমি ছাড়া আর কেউ আসে? সাহসও করে না। আপনি জানেন না কেন এলেন ছাদে? সরি, আমার জানা ছিল না। আসলে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ফুরফুরে বাতাসের মাঝে দাঁড়িয়ে থাকি। আমি আপনার কোনোই কথা শুনতে চাই না। আপনি প্লিজ আমার পবিত্র ফুলগুলোর পাশ থেকে সরে দাঁড়ান, না হলে আপনার বিশ্রী কুৎসিত চেহারার জন্য আমার ফুলগুলো নিমিষেই ঝরে যেতে পারে। তাই প্লিজ আপনি এখন ছাদ থেকে চলে যান। আমি কিছুতেই আপনার মতো কুৎসিত দেখতে একটা লোককে সহ্য করতে পারছি না। নীলার কথার জবাবে শাহরিয়া কিছু বলল না, কারণ কি আর বা সে বলবে, বলার মতো তার কাছে কোনো শব্দই অবশিষ্ট নেই। অতঃপর শাহরিয়া চুপচাপ ছাদ থেকে নিচে নেমে রুমে চলে গেল। কিছুক্ষণ পর নীলা এসে কড়া গলায় শাহরিয়াকে বলল, আচ্ছা, আপনি কি আমাদের বাড়িতে পায়ের উপরে পা তুলে খেতে এসেছেন? আপনার কি লজ্জা বোধ নেই? এভাবে অপরিচিত একজন লোকের বাড়ি আরামায়েশে থাকছেন ও বসে বসে ভালো ভালো খাবারগুলো গিলছেন। যদি আপনি আমাদের বাসার কোনো কাজ করতেন তাহলেও নিজের মনকে কিছু অন্তত বুঝ দেওয়া যেত। আমার বাবা নিশ্চয়ই পাগল হয়ে গেছেন, না হলে কী করে পারলো আপনার মতো একজন আপদ আমাদের বাড়িতে আনতে? আর হ্যাঁ, আমি শুনেছি আপনার চাচাতো বোন নাকি আপনার মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে। আমার তো মনে হচ্ছে আপনি আপনার চাচাতো বোনের সাথে সত্যিই কিছু খারাপ করেছেন বা করার চেষ্টা করেছেন, তাই বোধ হয় সে আপনার মুখে অ্যাসিড মেরেছে। নীলার কথা শুনে শাহরিয়ার চোখ বড় বড় করে নীলার দিকে তাকালে নীলা ধমকে সুরে বলল, আপনার সাহস তো কম না? আপনার কুৎসিত বিশ্রী মুখ দিয়ে আমার দিকে এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। থাপ্পড় মেরে গাল পাঠিয়ে দেব কিন্তু। যত সব। কথাগুলো বলেই নীলা রুম থেকে চলে গেল। আস্তে আস্তে দিন যতই অতিক্রম হচ্ছে তেমনি শাহরিয়ার প্রতি নীলার ব্যবহার ধীরে ধীরে খারাপ হচ্ছে। অতএব শাহরিয়ার সিদ্ধান্ত নিল এই বাড়িতে আর থাকবে না। কারোর মাথার বোঝা হয়ে থাকা অন্তত শাহরিয়ার পছন্দ করে না। পরের দিন সবার সামনে পরিষ্কার করে শাহরিয়া বলে দেয় এই বাড়ির কোনো বোঝা হয়ে সে আর থাকতে চায় না। শাহরিয়ারের কথা শুনে গম্ভীর গলায় বৃদ্ধ লোকটি অর্থাৎ নীলার বাবা তখন বলল, কি কি হয়েছে বাবা? জবাবে শাহরিয়া মুচকি হেসে নীলার বাবার হাত দুটি ধরে বলেছিল, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, যা মুখের ভাষায় প্রকাশ করা কখনোই সম্ভব না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। সৃষ্টিকর্তার নিকট আপনার পরিবারের জন্য আমি সর্বদাই কল্যাণ কামনা করব। তাহলে আমি এবার আসি, বিদায়। পরিশেষে বহু কষ্টের সম্মুখীন হয়ে শাহরিয়া সেখান থেকে চলে আসতে সফল হলো। আসার আগে নীলার বাবা শাহরিয়াকে বেশ কিছু টাকা দিতে চেয়েছিল। তাকে শাহরিয়ার না সূচক উত্তর দিয়ে বলেছিল, টাকার কোনো প্রয়োজন আমার নেই, নিজে খেটে খুঁটে উপর উঠতে চায়। ঢাকার রেলওয়ে স্টেশনে একটা ওভারব্রিজের উপরে বসে আছে শাহরিয়া, মুখখানি তার কাপড় দিয়ে ঢাকা।
মনে মনে এটা ভেবে শাহরিয়া খুব কষ্ট পাচ্ছে। এতটা সময় চলে গেল, কিন্তু নিজের বাবা মা এখনও একটিবারের জন্য কোনো খোঁজখবর নিল না। এখন শাহরিয়ারের সম্মুখে সবচেয়ে বড় ও কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ালো, সে এখন কি করবে? কোথায় থাকবে বা যাবে? কি খাবে? বেঁচে থাকার এই জীবন যুদ্ধে জয়ী হওয়া যে অনেক কঠিন। হঠাৎ করে শাহরিয়ার চোখের দৃষ্টি গিয়ে পড়ল নিচে থাকা কিছু লোকজনের উপর। তাকিয়ে তাকিয়ে শাহরিয়া দেখছে লোকগুলো মাথার ঘাম পায়ে ফেলে ভারী বস্তাগুলো নিজের পিঠে কিভাবেই না টানছে, অথচ শাহরিয়াও শেষ পর্যন্ত ওই দিনমজুর লোকগুলোর সাথে যুক্ত হয়ে যায়। 20টি বস্তা টানার জন্য সবাইকে 1000 টাকা করে দেওয়ার কথা ছিল, কিন্তু শেষমেশ সবাইকে 500 টাকা জোর করে ধরিয়ে দিয়ে বিতাড়িত করে দেওয়া হলো। হায় রে মানুষ, সব কিছু ভুলে যেতে পারলেও গরিবদের হক মেরে খাওয়ায় একদম ভুলবে না এক প্রকার মানুষ। 500 টাকা হাতে নিয়ে ভাবতে থাকে শাহরিয়া এই টাকা দিয়ে কি করবে। হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি চলে আসলো। অতএব সে আর কোনোরূপ দেরি করলো না, বুদ্ধি অনুযায়ী কাজ আরম্ভ করলো। সর্বপ্রথম সে একটা কম দামি সেকেন্ড হ্যান্ড বাটন ফোন খুঁজতে শুরু করলো। অবশেষে পেয়েও গেল। 470 টাকা দিয়ে বাটন ফোনটা সে ক্রয় করলো, যেটা দিয়ে নেট সহজে চালানো যায়। নিজের সাথে আগে থেকেই একটা সিম থাকাতে পরবর্তীতে আর কোনো সমস্যাই হয়নি শাহরিয়ারের। বাটন ফোনের সাহায্যে ইন্টারনেটের বিভিন্ন ন্যায়বাচক সাইট দিয়ে টাকা ইনকাম করতে শুরু করে শাহরিয়া। পরিশেষে রাস্তা থেকে ঠাঁই হয় বস্তিতে। এখন সে স্মার্টফোন দিয়ে টাকা ইনকাম করে বিভিন্ন ন্যায়বাচক এবং ভালো সাইটগুলো থেকে। আস্তে আস্তে ল্যাপটপ, কম্পিউটার ও বিভিন্ন যাবতীয় জিনিসপত্র ক্রয় করলো শাহরিয়া। যদিও বা এখন শাহরিয়া আর বস্তি নামক স্থানে থাকে না। তার রাত দিন অক্লান্ত পরিশ্রমের ফলে সে এখন শক্তিশালী একজন হ্যাকারে পরিণত হয়েছে। নিজের পরিশ্রমের টাকায় বড় ফ্ল্যাট কিনে থাকছে। এখন শাহরিয়াকে ওরফে শেরু ভাই নামের ইন্টারনেট দুনিয়ায় প্রায় প্রত্যেকেই চেনে। আর চিনবেই না কেন? একের পর এক 18+ আইডি, বড় বড় ফেসবুক পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ এবং বিভিন্ন ফোন ভিডিও সাইটগুলো ধীরে ধীরে ধ্বংসের শীর্ষস্থানে তুলছে শাহরিয়া। শাহরিয়ারের এমন কাজগুলো খুব দ্রুতই তার ফ্যান ফলোয়ার বৃদ্ধি করলো। আস্তে আস্তে বড় বড় গণ্যমান্য মানুষদের সামনেও চলে আসতে শুরু করে এবং অবশেষে হয়ে ওঠে নেট দুনিয়ার কিং শাহরিয়া ওরফে শেরু ভাই। তাছাড়া শাহরিয়া মাঝে মধ্যে মুখোশ পরে লাইভে এসে 18+ আইডি, পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ ও বিভিন্ন পর্ন ভিডিওর সাইটগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে প্রত্যেককে এসব কালো জগৎ থেকে দূরে সরে আসার আহ্বান জানিয়ে পায়ের উপরে পা তুলে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলে, খুব দ্রুতই নেট দুনিয়ার অন্ধকার জগৎটাকে ধ্বংস করে আলোয় পরিণত করবে। রাত প্রায় 10টা। নিজের মুখ থেকে কিছু খাবার কেনার জন্য বাহিরে বের হলো শাহরিয়া। তাছাড়া এমনিতেও দিনের বেলায় নিজের ফ্ল্যাট থেকে কখনো বের হয় না সে, কারণ দিনের আলোকে শাহরিয়া সহ্য করতে পারে না। তাই সবসময় রাতেই বেশিরভাগ সে বাহিরে বের হয়ে থাকে। রাতের বেলাতেই তার যেসব জিনিসের দরকার পড়ে সেগুলো কিনে নিয়ে আসে। আজও তেমন কোনো ব্যতিক্রম হলো না। অতঃপর নিজের জন্য কিছু খাবার কেনার পর নিজ ফ্ল্যাটে ফেরার সময় শাহরিয়া দেখতে পেল নির্জন এক রাস্তায় একটি মেয়ে একটা ছেলের পা ধরে অনাব্রত চোখের অশ্রু ছড়াচ্ছে, যা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল শাহরিয়া এবং কথোপকথনগুলো মনোযোগ সহকারে শুনছিল। প্লিজ ভাইয়া, আপনি আমার এত বড় একটা সর্বনাশ করবেন না। আমি তো আপনার ছোট বোনের মতো। আপনি কি পারবেন আমার সাথে এরকম অন্যায় কাজ করতে? আরে রাখ তোর বোন, তোর এই জাস্ট 10 মিনিটের ভিডিও বিক্রি করে আমি কত টাকা ইনকাম করতে পারবো তোর কি সে আন্দাজ আছে? তাছাড়া আমার হাতে পায়ে পড়ে কোনো লাভ অবশ্য হবেই না। যদি পারিস তাহলে আমার একটা প্রস্তাবে রাজি হয়ে যা, তবেই সেই ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে পারি। কি কি প্রস্তাব? যদি তুই আমার সাথে শুধুমাত্র একটা রাত বিছানায় কাটাস, তাহলে আমি কসম করে বলছি ভিডিওটা আমি সাথে সাথে অন্তত কালের জন্য তোর সামনে ডিলিট করে দিব। ছেলেটি এমন কুপ্রস্তাব শোনা মাত্রই মেয়েটি একটু দূরে চলে গিয়ে ঘৃণিত কণ্ঠে বলল, ছি, আমি কোনো মতেই সেসব পাপ কাজে নিজেকে জড়াতে পারবো না।
আমি তো আমার শখ ইচ্ছের কথা বলেছি, এখন বাকিটা তোর হাতে। কাল সকালের মধ্যে রাজি হয়ে গেলে তো ভালোই, না হলে তোর ভিডিওটা আমি 18+ সাইডে বিক্রি করে দিব, এবং 18 সাইডে তোর ভিডিওটা যখন অনেক মানুষজন দেখবে না, তখন তুই দেখবি কচি কচি ছেলে থেকে বুড়ো পর্যন্ত তোর সঙ্গে ইটিস পিটিস করার জন্য চলে আসবি। কথাগুলো বলেই ছেলেটি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। মেয়েটি সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। অতঃপর শাহরিয়া মেয়েটির কাছে গিয়ে তার মাথায় আদর মাখা হাত বুলিয়ে দিয়ে মিষ্টি সুমধুর কণ্ঠে বলল, বোন, বোন রে, এভাবে কান্না কেন করছো? হঠাৎ করে মাথায় কারোর ছোঁয়া ও পেছন থেকে কারো গলার সুর শুনতে পেয়ে পেছনে ফিরে মুখ ঢাকা কালো কোট প্যান্ট পরা একজন লোককে দেখতে পেয়ে ভয়ে কিছুটা দূরে গিয়ে বলল, কে কে আপনি? ধরে নাও তোমার এক অচেনা পরিচিত বড় ভাই। এবার আমাকে বলো, কেন এত রাতে নির্জন রাস্তায় একাকী কান্না করছো? কোনো সমস্যায় আটকা পড়ছো কি? না ভাইয়া, কিছু হয়নি আমার। আমাকে মিথ্যে বলার দরকার নেই, আমি সব জানি। দূর থেকে দাঁড়িয়ে সব শুনেছি, জেনেছি। আমি এখন কি করব ভাইয়া? কাপড় চেঞ্জ করার সময় ভাড়া দিয়ে ছেলেটা, সেটা জানি না কিভাবে যেন ক্যামেরা বন্দি করে। চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি শুধু এটুকুই তোমাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি। আচ্ছা, তোমার কাছে কি ছেলেটির ফোন নাম্বার আছে? জি আছে। অতঃপর শাহরিয়া মেয়েটিকে ছেলেটির নাম্বার সংগ্রহ করে মেয়েটিকে তার বাসায় পৌঁছে দিয়ে নিজ গন্তব্যে ফিরে আসলো। আসা মাত্রই শাহরিয়া প্রথমে নিজের ল্যাপটপ ওপেন করলো। অতঃপর সেই নাম্বারের মাধ্যমে ছেলেটির সমস্ত কিছু খুব সহজেই নিজের আয়ত্তে নিয়ে আসলো। ছেলেটি মেসেঞ্জারে চেক করে শাহরিয়া দেখতে পেল একটি বড় 18+ সাইটে তার ভিডিও বিক্রি করার কথা চলছিল, কিন্তু এখনও বিক্রি করতে পারেনি। এখন আর করবেই বা কী করে? ছেলেটির সব কিছুই তো শাহরিয়ার হাতের মুঠোয়। অবশেষে শাহরিয়া ছেলেটির নেট জাতীয় সমস্ত কিছু নিমেষে নষ্ট করে দেয়, এবং সেই সাথে কোনো ছাড়ই মেলেনি ভিডিও বিক্রি করার একমাত্র সে 18+ সাইটটির। নিমেষে নষ্ট করে উধাও করে দিল শাহরিয়া। 18+ সাইটটি নষ্ট হওয়ার 33 মিনিট পর সেই সাইটটির মালিক বেশ একটা কষ্টে জানতে পারল এই কাজ শাহরিয়া ওরফে শেরু ভাইয়ের। নিজের রাগ সামলে রাখতে না পেরে সেই সাইটটির মালিক শাহরিয়ার বিরুদ্ধে লাগিয়ে দেয় 10 জন নামি দামি হ্যাকার। কিন্তু সেই হ্যাকারগুলো অবশ্যই হয়তো ঠিক জানতো না যে শাহরিয়া তাদের থেকেও অনেক উপরে। অতএব সে 18+ সাইটটির সহযোগিতা করার অপরাধে 10 জন হ্যাকারের মধ্যে একজন হ্যাকারকেও কোনো রকম ছাড় দিল না শাহরিয়া। পরের দিন সকালে কাপড় চেঞ্জ করার ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করার অপরাধে পুলিশ ধুম কেলানি কেলিয়ে টেনে হিঁচড়ে ছেলেটিকে থানায় নিয়ে যাচ্ছিল, যা ভিডিওতে সরাসরি দেখে হাসতে হাসতে শাহরিয়া বেশ উপভোগ করছিল। বিকেলে নিজের কম্পিউটার ও ল্যাপটপ ওপেন করার বহু চেষ্টা করেও কিছুতেই ওপেন করতে পারছিল না শাহরিয়া। এক সময় শাহরিয়া বুঝতে পারল তার সমস্ত কিছু হ্যাক হয়ে গেছে, যা শাহরিয়াকে দুশ্চিন্তার সাগরে ফেলে দিল। কে বা কারা এমনটা করার সাহস দেখিয়েছে, কিছুই তার মাথায় ঢুকছে না। আচমকা শাহরিয়ারের ফোনে একটা কল আসে। যেই কলটা রিসিভ করার পর শাহরিয়া যা শুনল তাতে সঙ্গে সঙ্গে শাহরিয়ার ফোনটা ফ্লোরে পড়ে গেল। ভয়ে শাহরিয়ারের সম্পূর্ণ শরীর শিউরে উঠল। হঠাৎই আবার শাহরিয়ারের ফোন বাজতে আরম্ভ করলো। মন না চাইলেও তড়িঘড়ি করে ফ্লোর থেকে ফোন উঠালো শাহরিয়া। অতঃপর বাধ্য হয়ে কল রিসিভ করা মাত্রই ওপাশ থেকে একজন মেয়ের অট্ট হাসি শুনতে পেল। কি চান আপনি? তোর সাথে পবিত্র একটা বন্ধনে আবদ্ধ হতে চাই। আমি তোকে বিবাহ করতে চাই। আমার জীবনে নেই কোনো আলো, চতুর্দিকে শুধুই অন্ধকার। তাই এসব বিয়ে টিয়ে আমার দ্বারা সম্ভব না। সম্ভব, সম্ভব, আমি চাইলেই সব সম্ভব। এখন যা, ল্যাপটপ ওপেন করে দেখ, তোকে আবার সব কিছু ব্যাক করে দিয়েছি। কথাগুলো বলে মেয়েটি ফোন কেটে দিল। অতঃপর শাহরিয়া তার ল্যাপটপ ওপেন করতে সক্ষম হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই শাহরিয়ার ল্যাপটপে একটা ভিডিও কল আসলো। শাহরিয়া বুঝতে আর তেমন দেরি হলো না। একটু আগে ফোনে যার সাথে তার কথা হয়েছে এটা সেই মেয়েটা।
তাই আর ৯-৬ না ভেবে শাহরিয়া নিজেকে দ্রুত প্রস্তুত করলো, অর্থাৎ নিজের মুখটি ভালো করে কাপড় দিয়ে ঢাকলো। অতএব ভিডিও কল রিসিভ করার পর শাহরিয়া দেখতে পায় সুন্দরী একটা মেয়ে পায়ের উপর পা তুলে বসে আছে। মেয়েটি এতই সুন্দরী যে তার সৌন্দর্য বোধ হয় আসমানি পরীকেও দ্রুত হার মানিয়ে ফেলবে। এখনো তাহলে মুখ ঢেকেই রেখেছ? জি, আমার চেহারা আমি কাউকে দেখাই না। তাতে আমার কোনো সমস্যা নেই, তবে কিছু কথা পরিষ্কার করে শুনে নাও। আমি শান্তা ইসলাম। আমার বাবা লন্ডনের একজন জনপ্রিয় ব্যবসায়ী, সেই সুবাদে লন্ডনে থাকতে হয় আমাকে, তাই বাংলাদেশে তেমন একটা আমার আশা হয় না। কিন্তু তোমার কাজগুলো আমাকে অনেক মুগ্ধ করেছে, যা দেখে কেন যেন সত্যিই মনে হচ্ছে এখনই দেশে চলে আসি, তোমার সাথে দেখা করি। আসলে আমি তোমাকে লাইক করি বলতে আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ তোমাকে বিয়ে করতে চাই। এখন তুমি হাজারো অমত প্রকাশ করলেও, জোর করে হলেও অন্তত বিয়ে আমি তোমাকেই করে ছাড়বো। আমি একবার যখন তোমাকে ভালোবেসেছি, তবে ধরে নাও যে কোনো মূল্যে তোমাকে পেয়ে দম নেব। আর হ্যাঁ, তোমার নিশ্চয় মনে প্রশ্ন নামক জিনিসটা জেগে উঠতে পারে, কীভাবে আমি তোমার সব কিছু নিজের আয়ত্তের ভেতরে নিয়ে এসেছিলাম। তাহলে শোনো, লন্ডনে আমিও একজন বিখ্যাত হ্যাকার, কাজে তোমার সব কিছু হ্যাক করতে আমার বেশ সময় লাগেনি। কিন্তু তুমি এখন কোনো চিন্তা করো না, একবার যখন তোমার লাইফে প্রবেশ করেছি, তাহলে ভেবে নিও কেউ তোমার ধারে কাছেও পেজে হাজারো চেষ্টা করলেও আসতে পারবে না। তুমি তোমার কাজগুলো চালিয়ে যাও, তোমার পাশে রয়েছে। কিছুদিন পর আমি দেশে আসছি, তোমাকে আমার সাথে পবিত্র এক বন্ধনে আবদ্ধ করার জন্য। রেডি থেকো, আর বিয়ে করবে না এমনটা মোটেও বলে উঠো না, তাহলে হয়তো প্রাণেও মারা যেতে পারো। তাই বি কেয়ারফুল। কথাগুলো বলার পরপরই শান্তা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে ভিডিও কল কেটে দিল। এখনও শাহরিয়া এক ধ্যানে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। এতক্ষণ যাবৎ কি হলো, কিভাবে হলো, কিছুই ভেবে পাচ্ছে না সে। শূন্যে মাথায় ঘুরে ফিরে ফল বারবারই শূন্যেই আসছে। কোনো মতেই হিসাব মেলাতে পারছে না শাহরিয়া। আজকের দিনটাকে কেন যেন তার এক স্বপ্নের মতন লাগছে। এরপর থেকে সকাল বিকাল রাত দিন শান্তা নামক ওই মেয়েটা শাহরিয়াকে সব সময় ফোন করে এক প্রকার বিরক্ত করতে থাকে। শাহরিয়ারের কথা বলার কোনো ইচ্ছে না থাকলেও মিশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মূলত নিজের সব কিছু হারাবার ভয়ে বাধ্য হয়ে শান্তার সঙ্গে শাহরিয়াকে কথা বলতে হয়। এখন রাত প্রায় 2টো। শাহরিয়া এখনও নেট দুনিয়ায় একটা বাজে সাইটের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, যে সাইটের পতিতালয়ের বিভিন্ন নারীদের নগ্ন ভিডিও অথবা ছবি দেখিয়ে মানুষকে আকৃষ্ট করা হয়, যার ফলে পরবর্তীকালে আকৃষ্ট হওয়া লোকজন চলে যায় পতিতালয়ে বা কোনো আবাসিক হোটেলে। একটাবার মনোযোগ সহকারে ভেবে দেখুন, আমি ও আপনি সবাই কিন্তু জানি ওই সব খারাপ সাইটের জন্য মানুষ একমাত্র অন্যায় পথ ছাড়া আর কোনো পথেই যাচ্ছে না। আপনি আমি তা ভালো করেই জানা সত্ত্বেও চুপ করে কেন আছি? জানি এইসব বিষয় নিয়ে হাজারো আওয়াজ তুললেও কোনো লাভ হবে না, কিন্তু তাই বলে বন্ধ করতে পারবো না এমনটাও এখনও বলিনি। সবাই নিজেদের বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি করুন এবং তাদের বিরুদ্ধে লেগে থাকুন, যতক্ষণ না পর্যন্ত বিজয় নিশ্চিত না হচ্ছে। আমরা এই দেশের মানুষ, তাই এদেশের ভালো খারাপ দেখা আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। অবশেষে অনেক পরিশ্রমের ফলে চিরকালের জন্য সেই সাইটটি বন্ধ করে দিতে সক্ষম হয় শাহরিয়া, এবং পরের দিন সেই সাইটের সম্পূর্ণ চক্রটাকে পুলিশ নিজের বশে নিয়ে আসে, অর্থাৎ সবাইকে গ্রেপ্তার করেন, যা সম্পূর্ণই সম্ভব হয়েছে শুধুমাত্র শাহরিয়ারের জন্য। দেশ জুড়ে নানান আলোচনা সমালোচনার শীর্ষে রয়েছে শাহরিয়া, কিন্তু কেউ এখনও পর্যন্ত শাহরিয়ারের কোনো সঠিক তথ্য বের করতে পারেনি। শাহরিয়া কখনো দিনের বেলায় বাহিরে বের হয় না, কিন্তু তাকে আজ বের হতেই হলো। মুখ ঢেকে বহুদিন পর দিনের বাহিরে বের হলো শাহরিয়া। দিনের আলোয় চোখে পড়তে কেমন যেন অস্বস্তি লাগছে শাহরিয়ারের, তাই আর দেরি না করে দ্রুত ধানমন্ডি যাওয়ার একটা বাসে উঠে জরুরি কোনো একটা কাজে রওনা দেয় সে।
অতএব শাহরিয়ার ধানমন্ডি পৌঁছায়। বাস থেকে নামা মাত্রই মুখোমুখি হয় নিজের চাচাতো বোন সেই ফারিয়া নামক মেয়েটার।